ডক্টর, আমি আজকের ভিডিওতে রেসপিরেটরি ফিজিওলজির রিদমিক রেগুলেশন অফ দ্য রেসপিরেশন আলাপ করব। এর পরের ভিডিওতে কেমিক্যাল রেগুলেশন অফ দ্য রেসপিরেশন আলাপ করব। রিদমিক রেগুলেশন অফ দ্য রেসপিরেশনের সবচেয়ে দামি পোর্শন হচ্ছে ব্রেনের কোন লেভেলে ট্রান্সেকশন করলে রেসপিরেটরি সিস্টেমের কি সমস্যা হবে, সেটা এক্সাম পয়েন্ট অফ ভিউতে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই জিনিসগুলো জানতে গেলে আমাদের রিদমিক রেগুলেশনটা জানতে হবে। আমি এখানে একটা ব্রেন এরিয়া আঁকছি, ছবি আঁকছি। সবচেয়ে উপরে হচ্ছে ফোর ব্রেন, এর নিচে মিড ব্রেন, এর নিচে পন্স, মেডাল অবলঙ্গটা, সেরিবেলাম, যেটাকে হাইন্ড ব্রেন বলে। তার মানে ফোর ব্রেন, মিড ব্রেন, এইটুকু হাইন্ড ব্রেন। এই পন্স এবং মেডুলার পিছনে কিন্তু রেসপিরেটরি সেন্টার আছে। রেসপিরেটরি সেন্টার পন্স এবং মেডুলার অবলঙ্গটার পিছনে থাকে। ঠিক এর পিছনে থাকে ফোর্থ ভেন্ট্রিকেল, তার মানে ফোর্থ ভেন্ট্রিকেলের সঙ্গে লাগানো থাকে রেসপিরেটরি সেন্টার। এর পিছনে থাকে সেরিবেলাম। আর আরেকটা জিনিস জানতে হবে, মিড ব্রেন, পন্স, মেডাল অবলঙ্গটা, এই জিনিসটাকে বলা হয় ব্রেন স্টেম। মেডাল অবলঙ্গটার নিচে স্পাইনাল কর্ড থাকে। ফোর্থ ভেন্ট্রিকেলের কাছাকাছি থাকে রেসপিরেটরি সেন্টার, সেই জন্য ফোর্থ ভেন্ট্রিকেলে আমরা জানি সিএসএফ থাকে। সিএসএফ এর প্রেশার যদি কোনো রকমে বেড়ে বেড়ে যায়, ইন্টারক্রাইনিয়াল প্রেশার যদি বেড়ে যায়, তাহলে রেসপিরেটরি সেন্টারের উপর চাপ পড়ে রেসপিরেটরি ডিপ্রেশন হবে, রেসপিরেটরি ফেলিউর হয়ে মারাও যাইতে পারে। এর পরের স্লাইডে আমাদের এখানে এই যে এটা পন্সের নিচের অংশ মেডাল অবলঙ্গটা, আর এটা হচ্ছে স্পাইনাল কর্ড। এখন এই যে পন্সের নিচের অংশে যেটা, এই রেসপিরেটরি সেন্টারের চারটা কম্পোনেন্ট। এইখানে আমরা একটা কম্পোনেন্ট দেখাইছি, একটা পয়েন্ট দেখাইছি। এই পয়েন্টটা যখন আমরা কাছে যাব, তখন রেসপিরেটরি সেন্টারে আসলে পয়েন্ট আছে চারটা। এই চারটা পয়েন্টের মধ্যে সবচেয়ে উপরের অংশটা হচ্ছে যেটা পন্সের নিচে, সেটা নিউমোটেক্সিক সেন্টার। তো মনে রাখবো কিভাবে, নিউমো মানে হচ্ছে বাতাস, টক্সিক মানে টক্সিক, সে বাতাসকে সহ্য করতে পারতেছে না। তার মানে নিউমোটেক্সিক মানে এক্সপাইরেশন, বাতাসকে সহ্য করতে পারে না। জাস্ট এর নিচে আছে যেখানে মেডুলা অবলঙ্গটা থাকে অ্যাপনিস্টিক সেন্টার। মনে রাখার জন্য বলতেছে, অ্যাপনিয়া মানে শ্বাস নিতে পারতেছে না, সেজন্য এ শ্বাসের জন্য পাগল, সেজন্য ইনস্পিরেশন। তার মানে এ ইনস্পিরেশন রিলেটেড আর এ এক্সপাইরেশন রিলেটেড। সুতরাং এ আর এ একটা আরেকজনের শত্রু। সুতরাং নিউমোটক্সিক সেন্টারের কাজ হচ্ছে সেই অ্যাপনোস্টিক সেন্টারকে ইনহিবিট করা, যাতে সে শ্বাস নিতে না পারে। পাশাপাশি এর নিচে মেডল অফ ব্লকেটাসের প্রায় নিচের দিকে এবং স্পাইনাল কর্ডের কাছাকাছি জায়গাতে দুইটা গ্রুপ আছে। একটা হচ্ছে ডর্সাল রেসপিরেটরি গ্রুপ, আর একটা হচ্ছে ভেন্ট্রাল রেসপিরেটরি। ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপে আইসেল এবং ইসেল নিউরন আছে, এবং এটা সাধারণত নর্মালি অ্যাক্টিভ হয় না যখন ফোর্স ইনস্পিরেশন, ফোর্স এক্সপিরেশনে, তখন এটা ব্রিদিংয়ে, ওই সময়ের ব্রিদিংয়ে এটা কাজ করে। স্বাভাবিকভাবে রিদমিক ব্রিদিংয়ে এই পোস্ট ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপে কাজ করে না। ডর্সাল রেসপিরেটরি গ্রুপে আই সেল থাকে, ইনস্পিরেটরি সেল থাকে। এখন অ্যাপনেস্টিক সেন্টার এই ইনস্পিরেটরি সেলগুলোকে স্টিমুলেট করবে। আর ডর্সাল রেসপিরেটরি গ্রুপের সঙ্গে সম্পর্ক আছে ফ্রেনিক নার্ভ আর ইন্টারক্রস্টাল নার্ভ। যদি ফ্রেনিক নার্ভ, ইন্টারক্রস্টাল নার্ভ স্টিমুলেশন হয়, তাহলে ডায়াফ্রাম কন্ট্রাক্ট হবে, ইন্টারক্রস্টাল মাসেলগুলো কন্ট্রাক্ট হবে, ইনস্পিরেশনে হেল্প হবে। তার মানে এটা যদি কোনো কারণে স্টিমুলেশন হয় অ্যাপনোস্টিক সেন্টার, তাহলে ইনস্পিরেশন করবে কিভাবে? এটা ওই ডর্সাল রেসপিরেটরি গ্রুপে স্টিমুলেশন করবে, এটার সঙ্গে ফ্রেনিক নার্ভ, ইন্টারক্রস্টাল নার্ভ সংযুক্ত আছে, এবং লাংয়ে গিয়ে ইনস্পিরেশন করাবে। তো আমরা যখন শ্বাস না নিই, তখন আমাদের কার্বন ডাইঅক্সাইডগুলো জমতে থাকে। কার্বন ডাইঅক্সাইডগুলো ইজিলি ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে ব্রেনে ফোর্থ ভেন্ট্রিকেলে যাবে। ফোর্থ ভেন্ট্রিকেলে ফানি আছে, তো কার্বনিক অ্যাসিড হবে, এবং সেটা বাইকার্বনেট এবং হাইড্রোজেন আয়ন আছে। এই হাইড্রোজেন আয়ন কিন্তু অ্যাপনোস্টিক সেন্টারকে স্টিমুলেশন করে। সবসময় মনে রাখতে হবে, আমাদের অ্যাপনোস্টিক সেন্টার স্টিমুলেশন হয় কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যে হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইড থেকে যে হাইড্রোজেন আয়ন আসে, সে হাইড্রোজেন আয়ন এটাকে স্টিমুলেট করে। আর অ্যাপনোস্টিক সেন্টারকে ইনহিবিট করে, তার মানে ইনস্পিরেশন নিতে দেয় না ভেগাস নার্ভ আর ওই নিউমোটক্সিক সেন্টার। ভেগাস নার্ভ এটাকে ইনহিবিট করে, নিউমোটক্সিক সেন্টার এটাকে ইনহিবিট করে, যাতে শ্বাস নিতে না পারে। আর কার্বন ডাইঅক্সাইড এটা হাইড্রোজেন আয়ন তৈরি করে, এটাকে স্টিমুলেশন করে, এটাকে স্টিমুলেশন করে ইনস্পিরেশন যাতে নিতে পারে। তাহলে আমি পরের স্লাইডে যাচ্ছি, সেটা হচ্ছে পন্সের নিচে নিউমোটক্সিক সেন্টার, এটা অ্যাপনোস্টিক সেন্টার। এই যেখানে ফোর্থ ভেন্ট্রিকেলে হাইড্রোজেন আয়ন তৈরি হয়েছে, কার্বন ডাইঅক্সাইড শরীরে জমে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে ব্রেনে গিয়ে এখানে এসে হাইড্রোজেন আয়ন তৈরি করলো। এই হাইড্রোজেন আয়ন সঙ্গে সঙ্গে অ্যাপনোস্টিক সেন্টারকে স্টিমুলেশন করবে। এই অ্যাপনোস্টিক সেন্টারকে যখন স্টিমুলেশন করবে, তখন ডর্সাল রেসপিরেটরি গ্রুপে যে আইসেল আছে, নিউরন, এগুলো স্টিমুলেশন হবে। স্টিমুলেশন হলে তাহলে অটোমেটিকলি ফ্রেনিক নার্ভ স্টিমুলেশন হবে, যেটা ডায়াফ্রামের সঙ্গে লেগে আছে। ইন্টারকোস্টাল নার্ভ স্টিমুলেশন হবে, যেটি ইন্টারকোস্টাল মাসেলের সঙ্গে সংযুক্ত। সুতরাং এই দুইটা যখন
স্টিমুলেশন হবে তখন ইন্টারকোস্টাল মাসেল কন্ট্রাক্ট হবে, ডায়াফ্রাম কন্ট্রাক্ট হয়ে ডায়াফ্রাম নিচের দিকে চলে আসবে আর এটা এই দিকে চলে যাবে। তার মানে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার, ট্রান্সভার্স ডায়ামিটার, ভার্টিক্যাল ডায়ামিটার সবগুলো বেড়ে যাবে। ওই কার্বন ডাইঅক্সাইড এখানে হাইড্রোজেন এনে স্টিমুলেশন হয়ে এগুলো বেড়ে যাবে। তো বেড়ে গেলে তখন ইনস্পিরেশন হবে স্বাভাবিক, রক্ত ইয়ার ঢুকবে, ইনস্পিরেশন হবে। এখন ঢুকতে ঢুকতে কি এটা ছিঁড়ে যাবে, ফেটে যাবে? না, অ্যালভিওলির ভিতরে কতগুলো স্ট্রেস রিসেপ্টর আছে, নির্দিষ্ট একটা সময়ে যখন এটা এক্সপান্ড হয় তখন স্ট্রেস রিসেপ্টরগুলো স্টিমুলেশন হয়, স্টিমুলেশন হয়ে ওইটার রেসপন্সটা ভেগাস নার্ভের মাধ্যমে ওই অ্যাপনোস্টিক সেন্টারে যাবে, যেটাকে হিয়ারিং ব্রু রিফ্লেক্স বলে। অ্যাপনোস্টিক সেন্টারে গিয়ে বলবে ভাই তুমি যে স্টিমুলেশন দিচ্ছ এইরকম দিতে থাকলে অ্যালভিওলিটা ফেটে যাবে, তুমি এখন এটা বন্ধ করো। অটোমেটিকলি নিউমোটক্সিক সেন্টারও অ্যাপনোস্টিক সেন্টারকে বলবে ভাই তুমি স্টিমুলেশন দিও না। তো এই দুইজনের এদিকে ভেগাস নার্ভ ওকে ইনহেবিট করতেছে অ্যাপনোস্টিক সেন্টারকে, নিউমোটক্সিক সেন্টার অ্যাপনোস্টিক সেন্টারকে ইনহেবিট করতেছে। এজ এ রেজাল্ট সেই ডরসাল রেসপিরেটরি গ্রুপকে বলবে যে তুমি আর কাজ করো না, স্টিমুলেশনটা বন্ধ করে দিবে। তখন ডরসাল রেসপিরেটরি গ্রুপ থেকে ফ্রেনিক নার্ভ আর ইন্টারকোস্টাল নার্ভের রেসপন্স যাবে না। এজ এ রেজাল্ট ওদের ক্যারেক্টারিস্টিক অনুসারে ওরা এদিকে উপর উঠে যাবে, এটি এদিকে চলে যাবে। তার মানে অ্যান্ট্রোপোস্টেরিয়র ডায়ামিটার, ভার্টিক্যাল ডায়ামিটার এবং ট্রান্সভার্স ডায়ামিটার সবগুলো কমে যাবে। তার কমে গেলে অ্যালভিওলির উপর চাপ পড়ে তখন এখানে বাতাসগুলো বের হয়ে যাবে, যেটাকে এক্সপাইরেশন বলে। এখন এইটাকে আমি আরেকটু সহজ করে বলি, এই যে হাইড্রোজেনিয়ন অ্যাপনোস্টিক সেন্টারকে স্টিমুলেশন করে, সেটা ডরসাল রেসপিরেটরি গ্রুপকে স্টিমুলেশন করে, এর সঙ্গে যোগ আছে ফ্রেনিক নার্ভ এবং ইন্টারকোস্টাল নার্ভ। এই ফ্রেনিক নার্ভ ইন্টারকোস্টাল নার্ভ যখন স্টিমুলেশন হবে তখন এই যে অ্যান্টেরোপোস্টেরিয়র ডায়ামিটার, ভার্টিক্যাল ডায়ামিটার, ট্রান্সভার্স ডায়ামিটার এগুলো সব বেড়ে যাবে। বেড়ে গেলে লাংয়ের ভিতরে এয়ার ঢুকবে, ইনফ্লাশন হবে এবং ইনস্পিরেশন হবে। এখন ইন্সপিরেশন হইতে হইতে অ্যালভিওলির মধ্যে যে স্ট্রেস রিসেপ্টর আছে যেগুলো স্টিমুলেশন হইয়া একে ভেগাস নার্ভকে পাঠাবে, খবর পাঠাবে অ্যাপনোস্টিক সেন্টারের কাছে ভাই তুমি আর স্টিমুলেশন দিও না কারণ অ্যালভিওলি ফেটে যাবে। এট দ্য সেম টাইম নিউমোটক্সিক সেন্টারও স্টিমুলেশন নিয়ে ইনহিবিটর ইম্পালস দিবে অ্যাপনোস্টিক সেন্টারে, ভাই তুমি আর ডরসাল রেসপিরেটরি গ্রুপকে স্টিমুলেশন করো না। এই হচ্ছে মূল রিদমিক রেগুলেশনের মূল কথা। এখন এক্সাম পয়েন্ট অফ ভিউতে সবচেয়ে বেশি দামি পড়া হচ্ছে ব্রেনের কোন জায়গায় ট্রান্সেকশন করলে আমার রেসপিরেটরি সিস্টেমের কি সমস্যা হইতে পারে। নিউমোটক্সিক সেন্টারের উপরে যদি আমি কাটি তার মানে ট্রান্সেকশন করি, তাইলে আমার এই রেসপিরেটরি সেন্টার আছে নিউমোটক্সিক অ্যাপনোস্টিক সেন্টার তো কোনো ক্ষতি হচ্ছে না, সেই জন্য রেসপিরেশনের কোনো ক্ষতি হবে না। হয়তো হেমোরিস হবে, এটা অন্য হিসাব, রেসপিরেটরি সিস্টেমের কোনো ক্ষতি হবে না যেহেতু উপরে কাটছি আমি, এইগুলো সব ইনটেক্ট আছে। কিন্তু আমি যদি নিউমোটক্সিক এবং অ্যাপনোস্টিক সেন্টারের মাঝখানে যদি আমি ট্রান্সেকশন করি, নিউ অ্যাপনোস্টিকের মাঝখানে যদি আমি ট্রান্সেকশন করি তাইলে কিন্তু এইটা একে কন্ট্রোল করতে পারবে না, ইনহিবিটরি কন্ট্রোল করতে পারবে না। সেই জন্য এটা ফ্রি হয়ে যাবে, ফ্রি হলে এটাতে ইনস্পিরেশন নিবে, এরা স্টিমুলেশন বেশি বেশি করবে, সেই জন্য বেশি বেশি ইনস্পিরেশন নিবে, প্রলং ইনস্পিরেশন, যে লম্বা লম্বা ইনস্পিরেশন নিবে এবং এক্সপাইরেশন নিবে একেবারে অল্প, লম্বা ইনস্পিরেশন এক্সপাইরেশন অল্প। যদি এইখানে কাটি এটা যদি ফ্রি হয়, এখন যদি এটার নিচে কাটি, এই যে বিলো দ্য অ্যাপনোস্টিক সেন্টারের নিচে যদি কাটি তাহলে এটা ফ্রি হয়ে যাচ্ছে, এটা কোনো অসুবিধা নেই, এটা তো ফোর্স ইনস্পিরেশন এক্সপাইরেশন ফোর্স ব্রিদিং এ এটা কাজ করে। তো এটা যদি আমি কেটে ফেলি তাহলে এটা ফ্রি হয়ে গেল। এ তো ফ্রেনিক নার্ভ ইন্টারকোস্টাল নার্ভ সংযুক্ত, তাহলে এরা ইনস্পিরেশন করবে, কিন্তু ইনস্পিরেশন যে করবে এটা কিন্তু একে কন্ট্রোল করতে পারতেছে না, সেই জন্য ইনস্পিরেশন হবে কিন্তু এটি ইরিগুলার ইনস্পিরেশন হবে যদি আমি এখানে কাটি। তার মানে আমি যদি এখানে কাটি তাহলে কোনো সমস্যা হবে না, আমি যদি এইখানে কাটি তাহলে এইটা কন্ট্রোল করতে পারে না, এটি ফ্রি হয়ে যাবে, ইনস্পিরেশন বেশি হবে, বেশি বেশি হবে, এক্সপাইরেশন ছোট হবে। আর যদি আমি এইখানে কাটি তাহলেও ইনস্পিরেশনের সেন্টার ফ্রি হবে, তবে এটাকে রিদমিকলি রেগুলেট করতে পারবে না, ইনস্পিরেশন ইরেগুলার হবে। লাস্টলি যদি আমি একেবারে এখানে কেটে ফেলি, এই যে ডরসাল রেসপিরেটরি গ্রুপ ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপের নিচে কেটে ফেলি, তাইলে কিন্তু আর রেসপন্স যাবে না, শ্বাসও নিতে পারবে না, অ্যাপনিয়া ডেভেলপ করবে, ব্রিদিং স্টপ হবে।